সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পঙ্গু শিশুর চিকিৎসা কতটা সম্ভব। আমরা জানি আন্তর্জাতিকভাবে একটি পরিসংখ্যান রয়েছে, প্রতি ১০০ জন শিশুর মধ্যে কমপক্ষে ১৫ জনের নানা ধরনের অসামর্থ্য বা বিকলাঙ্গতা থাকে। এটি শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। কিন্তু শুধুমাত্র শারীরিক অসামর্থ্য বা বিকলাঙ্গতা পঙ্গুত্ব নিয়ে জন্মগ্রহণ করে এমন শিশুর সংখ্যা ৪.৩%-এরও বেশি। আবার এর সাথে নানা রকম দুর্ঘটনা মিলে শিশুদের অনেকেরই কিছু ধরনের পঙ্গুত্ব বা বিকলাঙ্গতা তৈরি হয়। এই পুরো বিষয়টিকে, শিশুর এই বিকলাঙ্গতাকে, পঙ্গুত্বকে চিকিৎসা দিয়ে কতটা সারিয়ে তোলা সম্ভব, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কিন্তু আপনারা এই আলোচনায় যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে অথবা নেক্সাস টেলিভিশন হেলথের ফেসবুকে গিয়ে বা জুমে কানেক্টেড হয়ে কিন্তু আপনারা এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা সমস্যা তুলে ধরতে পারেন। আজকে যিনি আমাদের অতিথি, তিনি এই বিষয়ে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, অধ্যাপক ডক্টর সারওয়ার ইবনে সালাম। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। তিনি শিশু অর্থোপেডিক সার্জন, অর্থাৎ যার কাজই হচ্ছে শিশুর পঙ্গুত্ব, বিকলাঙ্গতাকে ঠিক করার জন্য যে প্রয়াস, সেটি অপারেশন হোক অথবা অন্য কোনো পদ্ধতি হোক, সেই পদ্ধতি ঠিক করা এবং সেটি শিশুর উপরে প্রয়োগ করে তাকে সুস্থ করে তোলা। তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটাকে আমরা সংক্ষেপে নিটোর বলি, বা জনসাধারণ যেটাকে পঙ্গু হাসপাতাল বলতে অভ্যস্ত, সেখানে তিনি কর্মরত। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। যেমনটি শুরুতেই বলেছিলাম, একদল শিশু পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, আবার আরেকদল জন্মগ্রহণের পরে নানাভাবে পঙ্গুত্ব বরণ করে। এই বিষয়টি একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের জন্য আপনি বলবেন। ব্যাপারটা তো সারা বিশ্বেই আছে। জন্মগতভাবে যারা ত্রুটি নিয়ে, হাত ও পায়ের ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে, এটা একটা অংশ। এর একটা অংশ আছে যেটা আসলে প্রিভেন্টেবল, জন্ম থেকে হচ্ছে, প্রতিরোধ করা যেতে পারে। আচ্ছা, মা যখন প্রেগনেন্ট ছিল তখন তার কি অসুখ বিসুখ ছিল, তিনি যথাযথভাবে চিকিৎসা নিয়েছিলেন কিনা, বা কোনো কিছুর ঘাটতি ছিল কিনা, আচ্ছা, এগুলো যদি ঠিক করা যায়, এই যে জন্মগতভাবে যে ত্রুটি হওয়া, এটার একটা অংশ আটকানো যেতে পারে। আর কিছু অংশ আছে আমরা সেটা পারি না। এটা যদি একটা অংশ হয় জন্মগত ত্রুটি, আরেকটা আপনি বলেছেন যে জন্মের পর বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন ইনফেকশন বা নানা কারণে আরও কিছু ত্রুটি হতে পারে। এবং দুর্ভাগ্যক্রমে এই ব্যাপারগুলো আমাদের মতো দেশে অনেক বেশি। যেমন ধরেন ইনফেকশন, হাড়ের ইনফেকশন, জয়েন্টের ইনফেকশন। আমাদের দেশের মারা অপুষ্টিতে ভোগে, অপুষ্ট একটা শিশু হয়। লেবার সম্পর্কিত যে কমপ্লিকেশনস আছে সেগুলো থেকে ইনফেকশনগুলো বাচ্চাকে এমন কিছু করতে পারে, সে জন্মের পরপরই ওই জোড়া বা হাড়ের ইনফেকশনে সারা জীবন পঙ্গু হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এই যে ইনফেকশন বা সংক্রমণ, এটি কিভাবে শিশুর হাড়ে হয়ে থাকে? একটা শিশু, ছোট শিশু, মাত্র জন্ম নেওয়া শিশু, তার যে প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউনিটি কম, এটা তো আমরা স্বাভাবিকভাবেই সবাই বুঝি। তারপরে যদি মা অপুষ্ট থাকেন এই প্রেগন্যান্সির সময়টাতে, সেই শিশু আরও বেশি অপুষ্ট হয়। যদি এই ডেলিভারি রিলেটেড কিছু কমপ্লিকেশনস থাকে, যেমন প্রসবকালীন কিছু সমস্যা, বাচ্চাটা ডেলিভারিতে সময় লেগে গেছে, দীর্ঘ সময় পরে ডেলিভারি হয়েছে, বাচ্চাটা কম ওজন হয়েছে, আচ্ছা, জন্মের পর যথাযথ ব্যবস্থা হয়নি, তো এই জন্য বাচ্চাগুলো দুর্বল হয়। এবং দুর্বল যে কোনো মানুষকে তো যে কোনো ইনফেকশন বেশি আঘাত করে বা তাকে আক্রান্ত করে। শিশুদের রক্তের সাপ্লাইয়ের, হাড়ের রক্তের যে সাপ্লাই বলি বা প্রবাহ আছে, তাতে একটা বিশেষ সমস্যা আছে, বিশেষ একটা আমরা বলবো একটা ক্রাইটেরিয়া আছে। তার জন্য ওদের এই হাড়ের ইনফেকশনও যেমন বেশি হতে পারে, জোরারও ইনফেকশন বেশি হতে পারে। আচ্ছা, কিন্তু ধরুন আমরা তো শিশু বলতে 0 থেকে 18 বছর বয়স্ক মানব সন্তানকে বুঝিয়ে থাকি। একটি 4, 5 বা 6 বছরের শিশু খেলতে গিয়ে পড়ে গেল, তার পায়ে এক জায়গায় কেটে গেল,
তো সেটা ঠিক মতো চিকিৎসা হলো না, এখান থেকে কি হাড়ের সংক্রমণ ঘটতে পারে? অবশ্যই হতে পারে। শুধু চামড়া ছিঁড়ে গেছে, চামড়া ছড়ে গেছে বা একটু মাংসের ইসে, ওইটা যদি ঠিক মতো চিকিৎসা না হয় ওখানে একটা ফোড়া হতে পারে, আচ্ছা, অ্যাবসেস হতে পারে। এইটা বাইরের দিকে যেমন ফেটে বের হতে পারে, ওটা ভেতর দিকে গিয়ে হাড়ে ইনফেকশন বা অস্টিওমাইলাইটিস করতে পারে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই জন্য সেই হাড়টা ইনফেকশন হয়ে ভেঙে যাওয়া, তার গ্রোথ, সেই হাড়ের নর্মাল গ্রোথটা আটকে যাওয়া, এবং একটা পায়ের একটা হাড় গ্রোথ কম হচ্ছে আর অন্য পাতে ঠিক মতো হচ্ছে, তাহলে ছোট বড় হয়ে যাচ্ছে, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এগুলো সবই সম্ভব যদি সেই ছোট একটা ফোড়া, একটা ইনফেকশন, একটা ছিঁড়ে গেছে, ছড়ে গেছে, সেটাকে যদি যথাযথভাবে চিকিৎসা না করা হয়। তার মানে শিশুর প্রতিটি অসুস্থতাকেই আসলে ঠিক মতো চিকিৎসা করতে হবে। খুবই খুবই বেশি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি, যেমন আমরা দেখতাম একসময় গ্রামে, এখনও অনেক জায়গায় রয়েছে, হাতের বা পায়ের হাড় ভেঙে গেলে ওটাকে এক ধরনের স্থানীয় লতা পাতা দিয়ে চিকিৎসা দিয়ে বেঁধে দেওয়া হতো। তো এই যে হাড়টি ভেঙে গেল, এই কারণে মানে যথাযথ বিজ্ঞানসম্মত চিকিৎসা না হয়ে কি বলবো, প্রচলিত দেশীয় পদ্ধতিতে চিকিৎসা হলো, এর কারণে কি কোনো পঙ্গুত্ব হতে পারে? মারাত্মক সব সমস্যা হয়। আমি একটা দুটো উদাহরণ দিয়ে আপনাকে বলবো। আমার অর্থোপেডিক্স জীবনের সময়কালটা প্রায় 26 বছর। আমি আমার ট্রেনিংয়ের সময়টা, আমার পড়াশোনার সময়টা, যেমন নিটোর বা পঙ্গু হাসপাতালে আমি আমার মাস্টার্স করেছি, এই সময়গুলোতে আমি বা আমার মতো সবাই এগুলো পেয়েছে। যেমন ধরেন, আমি আজকে থেকে প্রায় 20 বছর আগে, আমি তখন ট্রেইনি ওইখানে, আমি কোর্সে আছি আর কি। তো গভীর রাতে ঢাকার বেশ বাইরে থেকে, আমার ঠিক মনে নাই, ওই চুয়াডাঙ্গা বা মেহেরপুর বা এরকম কোনো অঞ্চল থেকে একটা বাচ্চা আসলো। বাচ্চাটার বয়স হবে 10 বা এমন কিছু। কি হয়েছিল যে ওর পা ভেঙেছে, এবং একজন ওই গ্রাম্য যে হাড় ভাঙার চিকিৎসক তাকে বিভিন্ন ধরনের ওই লতাপাতা এবং বাঁশের চটি দিয়ে টাইট করে বেঁধেছে। তো এটা যখন আমাদের কাছে এসেছে তখন তার সেপ্টিসেমিয়া হয়ে গেছে, সে প্রলাপ বকছে। সেপ্টিসেমিয়াটা একটু বুঝিয়ে বললে ভালো। সেপ্টিসেমিয়া হচ্ছে যখন একটা ইনফেকশন সংক্রমণ মিশে যায়, আচ্ছা, এবং সেটা সারা শরীরকে এফেক্ট করে। ওর পায়ে সমস্যা ছিল, কিন্তু ওর যে সম্ভবত একদিন আগে বা 2 দিন আগের ঘটনা, ওইখানে আমাদের কাছে যখন এসে পৌঁছেছে, সম্ভবত 48 ঘন্টা বা এমন কিছু পার হয়ে গেছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো ওর তো ওই পাটা পচন ধরেছেই, গ্যাংগ্রিন হয়ে গেছে, কিন্তু সেইখান থেকে রক্তে রোগ জীবাণু মিশে গিয়ে একটা সেপ্টিসেমিয়া হয়ে গেছে। সেটা হচ্ছে রক্তের সংক্রমণ সারা শরীরে। আচ্ছা, এবং সে তখন প্রলাপ বকছে, উল্টাপাল্টা কথা বলছে। তো আমরা এই অবস্থায় আমাদের চিকিৎসা হলো যে শরীরের আসলে কোনো পচা গ্যাংগ্রিনের অংশ থাকতে পারবে না, ওটাকে ফেলে দিতে হবে, সেটা যেখানেই হোক না কেন। তো আমরা শুরুতেই ওর বাবা মাকে বললাম যে, না যারা ছিল তাদেরকে বললাম যে এই লেভেল পর্যন্ত পাটা পচে গেছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে এই পচা অংশটা। তারপরে ওর বাকি চিকিৎসাগুলো আমরা চালিয়ে যাব, দেখব যে কতটুকু রক্ষা করতে পারি। তারা আমাকে উত্তর করলো যে আমরা তো অত দূর থেকে এখানে আসছি পাটা বাঁচানোর জন্যই। আচ্ছা, তারা রাজি হলেন এবং চলে গেল। আমি নিশ্চিত সেই বাচ্চা সেই রাতটা বাঁচে নাই, চলে গেছে, সেই আমাদের চিকিৎসাই নেয়নি। তো এইটা যদি ধরেন একটা জিনিস হয়, এই বছর 3 আগে ঢাকা মেডিকেলে আসলো, আমরা অনেক পাই যে হাতটা এমন করে বাঁকা হয়ে গেছে। কি হয়েছিল যে তার কনুয়ের কাছে একটা ভাঙলো, স্থানীয় থানা হেলথ কমপ্লেক্সে গেছে, একটা প্লাস্টার করে দিছে। প্লাস্টারের পরে তাদের হাতটা একটু বাঁকা মনে হয়েছে। তখন বাচ্চার ফুপু তাকে নিয়ে গেছে হচ্ছে এক কবিরাজের কাছে। এই কবিরাজ করছে কি, জোর করে ওই অজ্ঞান না করে সে বাচ্চার ওই হাতটা ভেঙেছে, আবার চটি দিয়ে বেঁধেছে। তারপরে VIC বা ভোকম্যানস ইস্কেমিক কন্ট্রাকচার, সেই রোগটা হয়েছে ওই ভাঙার বেশ অনেক দিন পরে এসে। দ্বিতীয়বার জোর করে ভেঙে ওই জোর করে চটি দিয়ে বাঁধার কারণে হাতটা চিরদিনের জন্য বাঁকা হয়ে গেছে। এবং আমাদের কাছে আসছে যখন, সেই ফুপু আর তো আসেনি, নানি নিয়ে আসছে। আমাদের খুব বেশি কিছু করার নেই, আমরা হয়তো একটু সোজা করতে পারবো, কিন্তু কখনোই স্বাভাবিক করতে পারবো না। তাহলে আমাদের সামাজিক এই সমস্যাগুলোও আমাদেরকে দারুণভাবে আমাদের একটা পঙ্গুত্বের দিকে নিয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে একটা ভিন্ন বিষয় বলবো, সেটা হলো আমরা জানি সম্প্রতি আপনি বাংলাদেশ শিশু অর্থোপেডিক সার্জারি যে সমিতি বা সোসাইটি, তা থেকে আপনি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। না, শিশু না, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। আচ্ছা, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির একজন সহসভাপতি হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন।
এই ফাঁকে আপনাকে অভিনন্দনও জানিয়ে রাখছি। ধন্যবাদ। তো এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সাইনবোর্ড দেখি, ছোট বড় নানা সাইনবোর্ড, প্যাম্পলেট, লিফলেট ইত্যাদি বিলি করা হয়, এখানে হাড় ভাঙার চিকিৎসা করা হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আপনাদের পক্ষ থেকে বন্ধ করার জন্য আইনগত কোনো ব্যবস্থার জন্য আপনারা সরকারকে সুপারিশ করবেন কিনা? আমাদের সোসাইটি আসলে, আমি তো এবার সোসাইটিতে নির্বাচিত হলাম, আমাদের সোসাইটি অনেক দিন থেকে এটা করছে, অনেক বছর থেকে এটা করছে। এইখানে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, নানান ধরনের ধরেন কোর্টের একটা ইনজাংশন নিয়ে আসলো যে না এটা আর চলবে না, এবং এগুলো আসলে যাদের বিরুদ্ধে এইটা করা হবে তাদের তো আসলে কোনো রেজিস্ট্রেশন নাই। একজন গ্রাম্য চিকিৎসক বা এমন কিছু, তার তো রেজিস্ট্রেশন নাই। তাকে গিয়ে যে রেজিস্ট্রেশনটা বন্ধ করে দিবে, তাকে দিবে, এই জাতীয় জিনিসগুলো ঘটে না। এবং মজার কি জানেন, বা আজব আমি বলবো, যে সেই বাবা মা বা ইসেরা ওই যে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যে তার হাত পা নষ্ট হয়ে গেছে বা কারো কারো জীবন, তাকে মোটেই দোষারোপ করছে না। সে আমার কাছে আসছে যে এখন ঠিক করে দিতে হবে, এবং আমি যে এখন আর পুরোপুরি ঠিক করতে পারবো না সেটাও তারা মেনে নিতে পারছে না। যে আপনার কাছে আসলাম, আপনাদের কাছে আসলামই তো এটাকে ঠিক করে দিতে, ওই যে ওই বাচ্চাটার মতো। আমি জানি সেই বাচ্চাটা বাঁচেনি সে রাত। তো এইটা আরও আসলে তো এটা সারা বিশ্বেই কম বেশি এমন কিছু আছে। আমি কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি এই পিডিয়াট্রিক অর্থোপেডিক্স নিয়ে। সেখানকার যে সিনিয়র প্রফেসর আমাকে বলেছেন তাদের কিছু কিছু সমস্যার কথা। তো অবশ্যই তাদের সমস্যা আমাদের এইরকম গ্রাম্য চিকিৎসকদের সমস্যার মতো সমস্যা নয়, কিন্তু এটার আমি মনে করি আইন যদি একটা বিষয় হয়, সামাজিক সচেতনতাও একটা বড় বিষয় হওয়া উচিত হতে পারে। না, কিন্তু আমরা তো জানি যিনি লাইসেন্স প্রাপ্ত না রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে, তিনি যদি কারো চিকিৎসা দেন, সেই চিকিৎসার কারণে যদি কেউ মারা যায় বা পঙ্গু হয়, এটি তো ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। সেই ক্ষেত্রে আপনারা সরকারকে কি তাগিদ দেবেন এই জায়গায় নজরদারি বাড়ানোর জন্য? অবশ্যই 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 আমাদের আগের সোসাইটিগুলো করে গিয়েছে, যে কারণেই এগুলো করেছে, হয়নি। আমরা আবার চেষ্টা করব যেন সরকার এই বিষয়গুলোতে বিশেষভাবে নজর দেয়। আপনাকে ধন্যবাদ। এর সাথে আরেকটা বিষয় একটু বলুন তো, এই যে জন্মগত বিকলাঙ্গতা বা ত্রুটি, এর মধ্যে কোন কোন বিষয়গুলো বাংলাদেশে বেশি পান আপনারা? বাংলাদেশ এবং সারা বিশ্বেই সবচেয়ে বড়গুলোর একটা হচ্ছে আমরা বলি ইংরেজিতে ক্লাব ফুট, আর বাংলায় এটার একটা মুগুর পা নামে নাম আছে। পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট, গোড়ালি, সেখান থেকে পায়ের পাতাটা ভিতর দিকে বাঁকানো থাকে, নিচের দিকে এমন করে বাঁকানো থাকে। এটা সারা বিশ্বেই সবচেয়ে বেশি যেগুলো সেগুলোর মধ্যে একটা। তো সৌভাগ্যক্রমে এইটার চিকিৎসাটা একটু লম্বা, বেশ কয়েক মাস পর্যন্ত, আসলে কয়েক বছর পর্যন্ত ফলো আপে থাকতে হয়। চিকিৎসা প্রথম 2-1 মাসের হয়। এইটা সারা দেশের অর্থোপেডিক সার্জনরা এই চিকিৎসা পারেন। বাংলাদেশে প্রায় 2000 অর্থোপেডিক সার্জন আছে। আচ্ছা। তো দিনে দিনে বাড়ছে এবং এটার চিকিৎসা হচ্ছে, এবং কেউ যদি চিকিৎসা নিতে আসে তার পাটা সোজা হয়ে যায়। আচ্ছা, এটা সম্ভব। যেমন এটা সবচেয়ে বেশিগুলোর মধ্যে। কি অপারেশন করতে হয় কোনো? এটা বেশিরভাগ সময় শুধু প্লাস্টার দিয়ে, প্রায় 98% আমাদের কাগজে কলমে 95 থেকে 98% অপারেশন না করে শুধু প্লাস্টার, এবং প্লাস্টারের শেষে হয়তো ছোট্ট একটা অপারেশন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে লাগতে পারে। কিন্তু একসময় এটা আমাদের বড় অপারেশন করতে হতো। কিন্তু নতুন ট্রেন্ড এসেছে, আমরা সেই ট্রেন্ডে যে চিকিৎসা করছি গত বছর 20 ধরে, শুধু প্লাস্টারে এবং এরপরে জুতা পরে ব্যায়াম করে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা বিষয় আপনাকে একটু জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো জায়গা বেশ উন্নত, আবার অনেকগুলো জায়গায় একটু কম উন্নত। তো শিশুদের এই যে অর্থোপেডিক বা অর্থোপেডিক সমস্যা বা বিকলাঙ্গতা নিয়ে দেশের বাইরে যাওয়ার দরকার আছে কি না? আমি আজকে থেকে প্রায় 16 বছর আগে দেশের বাইরে যাই 1 বছরের জন্য। তো আমি যাই ইন্ডিয়াতে 1 বছরের একটা পিডিয়াট্রিক অর্থোপেডিক ফেলোশিপের জন্য। ওই সময় আমাদের দেশে পিডিয়াট্রিক অর্থোপেডিক্স আলাদা একটা স্পেশালিটি হিসেবে, সাবজেক্ট হিসেবে পরিচিত ছিল না। আমার সমসাময়িক আমার বেশ কিছু বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়ররা, কেউ হয়তো স্পাইনে যায়, কেউ আর্থোপ্লাস্টিতে যায়, কেউ শোল্ডারে যায়, এবং তারা এরকম 6 মাস 1 বছর করে যেই সময় আমি বা আমার আগে পরে মিলে কাজ করেছে, তারা কিন্তু দেশের অর্থোপেডিক্সের বিভিন্ন সেক্টরকে এখন লিড করছে। তো যেটা হয়েছে যে আমরা তো একটু পিছিয়েই ছিলাম, অনেক বছর থেকেই পিছিয়ে ছিলাম। সুতরাং এই যে মানুষগুলো 10, 20, 30 জন যারা বিভিন্ন সময় ঘুরে এসছে, কাজ করে আসছে, তারা কিন্তু এখন সেই
ফিল্ডগুলোকে লিড করছে এবং নতুন নতুন মানুষকে তৈরি করতে পারছে। তবে আমি সবসময় মনে করি এর জন্য বাইরে যাওয়া উচিত, বাইরে যাওয়ার সুযোগ থাকা উচিত। মানে রোগীদের না ডাক্তারদের? আচ্ছা, রোগীদের বাইরে যাওয়ার ব্যাপারটা এখন দরকার আছে কি? আমি যদি পিডিয়াট্রিক অর্থোপেডিক্স বলি, যেটা নিয়ে আমি কাজ করি, এইটার প্রায় সব ধরনের কাজই আমরা বাংলাদেশে এখন করতে পারি। এমন কিছু নাই যেটা বাংলাদেশে হচ্ছে না, বাইরে যাওয়ার দরকার প্রয়োজন নেই। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, দ্রুত ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি পঙ্গু শিশুর চিকিৎসা কতটা সম্ভব। একজন স্বনামখ্যাত শিশু অর্থোপেডিক বিশেষজ্ঞ, যাকে ইংলিশে আমরা বলি পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন, অধ্যাপক ডক্টর সারোয়ার ইবনে সালাম আমাদের সাথে আছেন। আপনাকে আবারও সুস্বাগত জানাচ্ছি। হ্যাঁ, যেমনটি আমরা আলাপ করছিলাম বিরতির আগে, যে শিশুদের অর্থোপেডিক সমস্যা বা পঙ্গুত্ব নিয়ে বিদেশে যাওয়ার দরকার কতটা শেষ হয়েছে। আমি যা বলতে চাই যে শিশুদের পিডিয়াট্রিক অর্থোপেডিক বা শিশুদের অর্থোপেডিক সমস্যার সমাধান বা চিকিৎসার আমি বলবো 95 বা 98 বা 99 ভাগই আমরা বাংলাদেশে করতে পারি এবং পারছি। সুতরাং একটা শিশুকে তার সমস্যার জন্য যেতে হবে আমি এমন মনে করছি না আসলে। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে আরেকটা কথা বলি। আপনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন যে প্রতিষ্ঠান, সেখানে কর্মরত, যেটাকে পঙ্গু হাসপাতাল বা নিটোর বলা হয়। তো আপনি কি শিশুদের জন্য এই জাতীয় শিশু অর্থোপেডিক হাসপাতাল, এই ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে রাখতে চান, যার মধ্য দিয়ে বাংলাদেশের শিশুর অর্থোপেডিক সমস্যা সমাধানের জন্য একটি পরিপূর্ণ উত্তম মানের, যেটাকে ইংরেজিতে বলে সেন্টার অফ এক্সেলেন্স, এই জাতীয় একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হবে? আমি অবশ্যই চাই বাংলাদেশে একটা জাতীয় শিশু হাসপাতাল হওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। সেইখানে শিশুদের অর্থোপেডিক সমস্যা নিয়ে কী কাজ হতে পারে সেটাকে আমাকে ডেকেছিল, সেটা পরিকল্পনা পর্যায়ে ছিল। আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি যে এই যে নিটোর বা পঙ্গু হাসপাতাল, এখানে বছরে 40,000-এর বেশি অপারেশন হয়। বাংলাদেশে যত হাসপাতাল আছে ওয়ান অফ দি হাইয়েস্ট এইটা। এবং আমি ওই যখন ছাত্র ছিলাম, শিক্ষক হয়েছি বা অনেকদিন কাজ করেছি, এর গড়ে 15% থেকে 20% হচ্ছে শিশু যাদের অপারেশন হচ্ছে। তার মানে এখানকার সম্পূর্ণ যে রোগী আছে তার 15-20% আউটডোরে বলেন, অপারেশনে বলেন, ওয়ার্ডে ভর্তি শিশু। তার মানে 40,000-এর মধ্যে 8,000 শিশুর চিকিৎসা হয়েছে অন্তত বছরে। এবং আমি জানি যে অনেকে চিকিৎসা নিতে পারছে না। ওই হাসপাতালের শিশু বিভাগটা বা শিশু অর্থোপেডিক অংশটা আমি সেটার নেতৃত্ব দেই। আমাদের এখন রোগীর অপারেশনের জন্য সিরিয়াল 2,500 ক্রস করে গেছে। আচ্ছা, কিন্তু আমরা 1,000 সিরিয়ালের রোগীদের কাজ করতে পারছি এখন। অর্থাৎ একজন প্রায় 2-3 মাস, 2-3 বছর স্যার, 2-3 বছর যদি এই 2,500 শিশুকে চিকিৎসা করতে হয় 2-3 বছর লেগে যাবে। এই জন্য আমি মনে করি যে এইটার আরও বেশি প্রচার এবং সুযোগ থাকা উচিত। এবং যদি একটা জাতীয় শিশু অর্থোপেডিক হাসপাতাল, এটা আমার ব্যক্তিগত পরিকল্পনার মধ্যে আছে। আমি সরকারি চাকরির পরেও এগুলো নিয়ে কাজ করব বা করছি, কাজ শুরু করেছি। তো যদি সরকারিভাবে এইটার আলাদা একটা ইনস্টিটিউট অথবা একটা হাসপাতাল হয়, আমাদের কাজের পরিধি বাড়বে, কাজের সুযোগ বাড়বে এবং শিশুদের অর্থোপেডিক চিকিৎসার সুযোগটা অনেক বাড়বে। আচ্ছা, দেখুন, একজন শিশু তো একটা দেশের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। সেই শিশুটা যদি বিকলাঙ্গ বা পঙ্গু হয়, তাহলে দেশের জন্য শুধু বোঝা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা জানি, যেহেতু চিকিৎসা বিজ্ঞান একটি অতি বিশেষায়িত বিষয়, আমাদের যারা নীতি নির্ধারক তারা যথাযথ কারণে এই বিষয়টা অবগত নন। আপনাদের পক্ষ থেকে আপনাদের দুটো সোসাইটি, একটি হচ্ছে অর্থোপেডিক বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি এবং আরেকটি বাংলাদেশ শিশু অর্থোপেডিক সোসাইটি, এই দুটোর পক্ষ থেকে শিশুদের অর্থোপেডিক সমস্যা নিয়ে আলাদা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান করার জন্য কোনো প্রস্তাব রাখার কথা আপনারা ভাবেন কিনা? সত্যি কথা বলতে আমরা এখন কোনো প্রস্তাব রাখিনি, কিন্তু পিডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি থেকে আমরা এই ব্যাপারে কথা বলেছি নিজেরা, এবং এমন একটা প্রস্তাব করার ব্যাপারে, এবং প্রস্তাব যদি সরকারিভাবে নাও হয়, অন্যভাবে বেসরকারিভাবে হয় কিনা সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সেই কিছু কাজ চলছে আসলে। আচ্ছা, খুব স্বল্প পর্যায়ে। যদি দেখুন, এক্ষেত্রে আরেকটা বিষয় খুব শ্রদ্ধা জানানোর মতো ঘটনা, বাংলাদেশে জীবন তরী নামের একটি প্রতিষ্ঠান,
যারা ভাসমান লঞ্চে না কিসে জাহাজে তারা একটি হাসপাতাল তৈরি করেছে এবং তারা বেশ অনেকগুলো শিশুর অপারেশন প্রতি বছর করে থাকে এবং সেখানে আপনিও আপনার দল নিয়ে আপনার টিম নিয়ে অংশগ্রহণ করেন। সেই রকম কাজ আসলে এই জীবন তৈরির কাজটা কেমন সেটা একটু বলুন এবং এটি সরকারের পক্ষে সম্ভব কিনা সেটাও একটু আপনি জোর দিয়ে বলুন। জীবন তৈরি আসলে একটা এনজিও বলবো, ইম্প্যাক্ট নামে একটা এনজিও, যেটা ইংল্যান্ডেও আছে, তার বাংলাদেশ শাখাও আছে। তাদের 3টা চিকিৎসা কেন্দ্রের একটা, আচ্ছা, দুটো হচ্ছে ল্যান্ড হসপিটাল আছে মেহেরপুর আর চুয়াডাঙ্গায়। ওরা অনেক কাজ করে। আমি প্রায় 12-14 বছর ধরে ওদের সাথে কাজ করি। এবং জীবন তৈরি হচ্ছে একটা জাহাজ, একটা চমৎকার বিষয়, 3 তলা একটা জাহাজ। এবং আসলে জাহাজ না, এটা একটা বার্জ। আচ্ছা, এবং এর নিজস্ব কোনো চলার ইঞ্জিন নাই। সে বাংলাদেশের যেসব জায়গায় চিকিৎসক বা হাসপাতাল গিয়ে পৌঁছায় নাই, একটা চরাঞ্চল, দূর চরাঞ্চল বা অনেক গহীনে, সেইখানে এই জাহাজটা এই 3 তলা জাহাজটা গিয়ে 3 মাস, 6 মাস, 9 মাস নোঙর গেড়ে থাকে। একটা জাহাজ তাকে নিয়ে যায় সেখানে। তার নিজস্ব জেনারেটর আছে, তাদের ওইখানে 2টা ওটি আছে, রোগী ভর্তির ব্যবস্থা আছে। এবং সেখানে তারা যেটা করছে যে বিভিন্ন সাবজেক্ট, যেমন আমি পিডিয়াট্রিক অর্থোপেডিক্স নিয়ে কাজ করি, আই নিয়ে তাদের কাজ হয়, চোখ নিয়ে, নাক কান গলা নিয়ে কাজ হয়, অন্যান্য জিনিস নিয়ে কাজ হয়। এবং বিদেশি চিকিৎসকরাও আসেন। আমি প্রথম যখন কাজ শুরু করেছি তখন বিদেশি চিকিৎসকরাও আসতেন, তাদের সাথে আমি যেতাম। ওরা 3-4 জন আসলো, আমি গেলাম, বেশ কিছু অপারেশন হতো। তো আমাদের পিডিয়াট্রিক অর্থোপেডিক্সে কাজ করার চিকিৎসকের সংখ্যা, অর্থোপেডিক সার্জনের সংখ্যা যখন বেড়ে গেল, আমি ওদেরকে বললাম যে আমাদের একটা বড় গ্রুপ আছে, আমরাই আসতে পারি। তো এখন গত 4-5 বছর থেকে এমন হচ্ছে, বছরে 1বার বা 2বার ওদের 3টা হাসপাতালে, এই জাহাজটাতে এবং অন্য 2টা হাসপাতালে আমরা 20 থেকে 30 জন অর্থোপেডিক সার্জন যাই, যারা শিশুদের নিয়ে কাজ করে বেশি। এবং আমরা গিয়ে একবার প্রায় 100 রোগী, 90, 70, 190 রোগী 3টা হাসপাতাল মিলে কাজ করি। এবং সেই অঞ্চলের রোগী তো থাকেই। মজার ব্যাপার হচ্ছে, যখন বরিশালের এক প্রত্যন্ত, পিরোজপুরের এক প্রত্যন্ত অঞ্চলে আমি একবার এরকম ওই জীবনতরীতে কাজ করলাম, সেইখানে একটা পা বাঁকা বা ক্লাবফুটের রোগী গেল হচ্ছে ঢাকার মিরপুর থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে মিরপুর থেকে ওখানে গিয়ে হাজির হয়েছে, সেইখানে আমরা তার অপারেশন করলাম। এবং ওইখানে প্রায় পুরো চিকিৎসাটাই প্রায় ফ্রি হয়, কিছু বোধহয় ওদের টাকা দিতে হয়। তো এই কনসেপ্টটা আমি নিজে এটাকে খুব পছন্দ করি এবং আমরা সবাই মিলে যাই কাজ করতে, যেন কিছু মানুষ যারা চিকিৎসা পেত না চিকিৎসা পায় আর কি। দেখুন, বাংলাদেশে সম্প্রতি একটি পরিকল্পনা পাশ হয়েছে, সম্প্রতি মানে কয়েক বছর খানেক আগে। সেটি হলো ঢাকার মহাখালীতে একটা হেলথ সিটি করা হবে, হেলথ সিটি। তার মানে ওইখানে অনেকগুলো হাসপাতাল থাকবে। আমরা দেখতে পাই বাংলাদেশে যা কিছু হয় সব ঢাকায় হয় এবং সারা দেশের মানুষকে ঢাকায় আসতে হয়। যদি তার বদলে একটি বার্জে বা একটা ছোট জাহাজে, যেগুলো হয়তো বাইরে সমুদ্রে আর চলার উপযোগী না, একটি হাসপাতাল করে ধরা গেল হাতিয়াতে, নিঝুম দ্বীপে, ভোলাতে অথবা চরফ্যাশনে অথবা এরকম জায়গায় যদি 3 মাস, 4 মাস, 5 মাস থেকে এরকম নানা ধরনের চিকিৎসাগুলো করে, তাহলে দেশটা তো অনেক সমস্যার মুক্ত হয়। ইন্ডিয়াতে আছে স্মাইল ট্রেন, একটা ট্রেন, একটা হাসপাতাল। হ্যাঁ, সারা ইন্ডিয়াতে তো প্রচুর রেল লাইন, সেখানে ওরা যাচ্ছে। বাংলাদেশে আসলে এইটাই একমাত্র চিকিৎসার জাহাজ না, 3টা জাহাজ আছে, আরও 2টো আছে। এটা সবচেয়ে বড়। আমি জীবনতরী যেটাতে কাজ করি, লাইফ বয় নামে একটা আছে, ওগুলো একটু ছোট কিন্তু করছে। এইটা যদি, আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি, যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, এই কাজটাকে আরও বাড়ানো সম্ভব। আচ্ছা, এই যে আমি 3টা জাহাজের কথা বললাম, এগুলো শুধু নদী অঞ্চলে যেতে পারে। ওই আপনি হাতিয়া বা নিঝুম দ্বীপের কথা বললেন, সেখানে যেতে পারবে না, কারণ ওটা সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়। তাহলে সরকারের পক্ষ থেকে যদি ওইরকম একটা সমুদ্রগামী হাসপাতাল করা হয় এবং ওইখানে গিয়ে তারা থাকবে 2-3 মাস। এবং সত্যি কথা বলতে কি, আমাদের চিকিৎসক সমাজের মধ্যে একটা এখানে কাজ করার জন্য বড় একটা অংশ আছে। আমি যে বললাম যে আমরা 20-30 জন যাই, আমরা সম্পূর্ণ নিজের থেকে যাই, কোনো অর্থের সংযোগ নাই এখানে। আমরা বিনা পারিশ্রমিকে সেইখানে কাজ করি। বিনা পারিশ্রমিক কদিন কাজ করেন? আমরা একবার গেলে সাধারণত 3 দিন 2 রাত। আপনাদের সংখ্যায় কত থাকে? আমাদের প্রত্যেক 3টা সেন্টারে 20 থেকে 25-30 জন পর্যন্ত থাকে। 3টা সেন্টারে প্রত্যেকটাতে 7-8 জন করে। আচ্ছা, তাহলে দেখুন,
সাধারণভাবে প্রচার করা হয় বাংলাদেশের অধিকাংশ ডাক্তার অর্থ ছাড়া টাকা ছাড়া কিছু বোঝে না, এবং কেউ কেউ খুব নিষ্ঠুর একটি শব্দ উচ্চারণ করে কসাই। এর উল্টো দিকে আপনারা যারা এই জাতীয় জনকল্যাণমূলক কাজ কোনো অর্থ ছাড়া করেন, সেটির কথা কিন্তু একেবারেই প্রচার হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন এসব কাজে যান, যদি পত্রিকাকে বা সংবাদ মাধ্যমকে এগুলো জানান, তাহলে অন্তত মানুষ কিন্তু জানতে পারে যে আমাদের দেশের ছেলেরাই, আমাদের দেশের মেয়েরাই আমার দেশের শিশু এবং মানুষের জন্য কাজ করছে। তারপরে কিছু হয়তো আসে, সব আসে না। মজার বিষয় কি, এগুলা আমার যেমন আমার ছাত্ররা আমার সাথে যাচ্ছে, আমার শিক্ষক আমার সাথে গিয়েছে। আচ্ছা, আমার শিক্ষক আমার চেয়ে 8-10 বছরের সিনিয়র, সে আমাকে ফোন করে বলেছে, তুমি যাচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ না কেন? আমরা তাকে একবার নিয়ে গেলাম। এরকম বিভিন্ন সময়ে আমাদের সিনিয়র অর্থোপেডিক সার্জন রিটায়ার করেছেন চাকরি থেকে, তারা আমাদের সাথে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার মনে হচ্ছে এই জাতীয় কাজ করার জন্য চিকিৎসকের সংখ্যার অভাব নাই। আচ্ছা, প্রচুর চিকিৎসক আছে, অনেকেই আমাদেরকে ফোন করে বলে আমাকে তোমার সাথে নিও, আমাকে এই কাজে যুক্ত করো। আসলে তারা দেশের জন্য, সমাজের জন্য কিছু দিতে চায়। অনেক আছে, এদেরকে অর্গানাইজ করার একটা বিষয়, তাদেরকে ব্যবহার আমরা করতে পারছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আরেকটা ব্যাপার বললেন, এই যে জীবন তৈরি ভাসমান চিকিৎসালয় সরকার যদি করে দেওয়ার পরে এটি চালানোর মতো মানে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা লোক কি পাওয়া যাবে বলে আপনার মনে হয়? আমি মনে করি পাওয়া যাবে। এইটার হবে কি, চিকিৎসক অংশটুকু যদি ধরেন স্বেচ্ছাশ্রমেই করলো, কিন্তু আরও তো কিছু টেকনিক্যাল অংশ, নার্স লাগবে, যন্ত্রপাতি লাগবে, আয়া ওয়ার্ড বয় লাগবে, সেগুলো তো তারা তো এটা করতে পারবে না। সেগুলোর জন্য তো তাদের বেতন দিতে হবে, রাখতে হবে, জাহাজটা চালানোর ব্যবস্থা রাখতে হবে, জাহাজের খরচ থাকবে। সেগুলোর যদি সংস্থান থাকে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের অনেক বড় বড় ভালো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু এনজিও আছে, তারা কিন্তু এই কাজে এগিয়ে আসবে বলে আমার মনে হয়। এবং চিকিৎসক পাওয়াই যাচ্ছে, বাকি অংশটা তারা হয়তো পেমেন্ট করলো, সেইভাবে যদি চালায়, এটা ভালো মতো সম্ভব। দেখুন, আমরা কিন্তু একটা ব্যাপার সম্ভবত সমস্ত চিকিৎসকরা একমত যে আমরা যে পদ্ধতিতে আমাদের মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছি, চিকিৎসা সেবা দিচ্ছি, সেটি পরিপূর্ণতা পাচ্ছে না। তাহলে এটি চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা প্রত্যাশা করব আপনাদের বিভিন্ন সোসাইটি থেকে যদি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের কাছে এই জাতীয় উদ্ভাবনমূলক প্রস্তাবগুলো দিয়ে সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আমাদের দেশের এখন যে সংখ্যক চিকিৎসক রয়েছেন, আমাদের দেশের অধিকাংশ মানুষকেই বোধহয় আমরা স্বাস্থ্যসেবা দিতে পারবো। সম্ভব, অন্তত আমরা আরও কিছু মানুষকে তো স্বাস্থ্য সেবা দিতে পারবো। এবং সবচেয়ে বড় হচ্ছে যে, আপনি একটু আগে বলেছেন ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক, বড় শহর কেন্দ্রিক, তাহলে এই চিকিৎসা ব্যবস্থার কিছু অংশই যদি আমরা তুলে নিয়ে যেতে পারি, সব চিকিৎসা ওইখানে হবে না। সব চিকিৎসা ওইখানে হওয়ার দরকার নাই, কিন্তু যেই চিকিৎসাটা ওইখানে হওয়া সম্ভব, আমরা যেমন যখন যাই সবগুলো সার্জারি ওখানে করি না। যেই সার্জারিগুলোর পরে আমাদেরকে তাকে ভালো মতো ফলো আপ করতে হবে, কিছু রিস্ক আছে, সেগুলো আমরা অবশ্যই করি না। কিন্তু যেই সার্জারিগুলো ওখানে করা সম্ভব, সেটা করলে তো সে আর ঢাকায় আসছে না, সে আর চট্টগ্রামে আসছে না, তার অতিরিক্ত খরচও হচ্ছে না। সুতরাং এইভাবে এই উদ্যোগ নিলে কিন্তু আরও বেশি মানুষ এই চিকিৎসা পেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুত ফিরে আসব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, পঙ্গু শিশুর চিকিৎসা কতটা সম্ভব, এই শিরোনাম নিয়ে আমরা কথা বলছি, এবং ডক্টর সারোয়ার ইবনে সালাম, আপনাকেও আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা শিশুদের রোগের নাম জানি, সংক্ষেপে বলে সিপি, সেরিব্রাল পলসি, এবং এই কারণেও শিশুদের কিছু শারীরিক সমস্যা হয়, যেখানে আপনাদের অপারেশন করার বা সহযোগিতার দরকার হয়। এই রোগটি সম্পর্কে আমাদের একটু বলবেন। ধন্যবাদ, আপনি একটা ভালো বিষয় সামনে এনেছেন। সেরিব্রাল পলসি বা সিপি, এটা একটা চিরকালীন অসুখ। এটা আমরা সারাতে পারি না, পৃথিবীর কোনো দেশে গিয়ে পারে না। সেরিব্রাল পলসি কত হয়, এটা নিয়ে নানান হিসাব নিকাশ আছে। আমাদের যে পুস্তকগুলো, তারা লিখছে 1 to 2 per 1000 লাইভ বার্থ, মানে 1000 জীবিত বাচ্চার মধ্যে 1 থেকে 2 জন হয়। তার মানে 30 লক্ষ বাচ্চা বাংলাদেশে প্রতি বছর জন্মগ্রহণ করে, কতজন হয়? বিশাল একটা সংখ্যা। কিন্তু বাংলাদেশের সংখ্যাটা কি এই? সম্ভবত না। আমি দুটা উদাহরণের কথা বলি।
প্রফেসর শাহনেজ বিন তাবিব খুব নামকরা একজন শিশু রোগ বিশেষজ্ঞ ছিলেন, স্যার মারা গিয়েছেন। উনি কাজ করতেন মাতোয়াইলে যে মাতৃ শিশু প্রতিষ্ঠান, সেইখানে। উনি একবার স্টাডি করলেন নারায়ণগঞ্জের 7টা গ্রামের 12,000 শিশুর উপরে। আচ্ছা। এবং উনি হিসাব করে দেখালেন যে এই 12,000 শিশুর মধ্যে 3.7 বা 5 আমি ঠিক বা 3.6 পার 1000 লাইভ বার্থ সেরিব্রাল পলসি পেয়েছেন। তার মানে যেটি আন্তর্জাতিকভাবে তার 3 গুণেরও বেশি, প্রায় 3 গুণ বা এমন কিছু। এটা যদি একটা হয়, এসিপিআর একটা জিনিস আছে, এসিপিআর একটা প্রতিষ্ঠান, অস্ট্রেলিয়ান সেরিব্রাল পলসি রেজিস্টার। সারা অস্ট্রেলিয়াতে যত সেরিব্রাল পলসি হয় তাদের একটা নাম ঠিকানা থাকে এবং সেটার হিসাব থাকে। এদের সাথে বাংলাদেশে একটা অংশ যুক্ত হয়ে বিসিপিআর বা বাংলাদেশ সেরিব্রাল পলসি রেজিস্টার করার চেষ্টা করলো। সেটার পাইলট প্রজেক্টটা হয়েছিল সিরাজগঞ্জ জেলায়। আচ্ছা। সিরাজগঞ্জ জেলার একটা থানার একটা বিশেষ ইউনিয়নে, আমি নাম বলতে পারছি না, সেখানে তারা স্টাডি করলো। আরও বড় ছিল সেই স্টাডি, তাবিব স্যারের স্টাডি থেকে। সেইখানে আসলো 5.7। ভয়ঙ্কর। তাহলে ওই যে 1 to 2 পার 1000 আমরা যদি 1.5 ধরি, তার নিয়ারলি 4 গুণ। হ্যাঁ হ্যাঁ। তার মানে বাংলাদেশে সেরিব্রাল পলসি বিশ্বে যা হয় তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণই হবে। সেরিব্রাল পলসিটা কি জিনিস? সেরিব্রাল মানে ব্রেন বা মাথা, ব্রেইন আসলে মস্তিষ্ক যেটা, এবং পলসি মানে অবশতা, যে ব্রেইনের এক ধরনের অবশতা। কিভাবে হচ্ছে, কখন হচ্ছে? এটা জন্ম নেওয়ার সময় ঘটনাটা ঘটে। কখনো কখনো 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আঘাতজনিত বা অন্য কারণেও ঘটতে পারে। বেশিরভাগ পেরিন্যাটাল প্রবলেম, মানে জন্মের আগে পরে মিলেই যে প্রবলেম, সেখান থেকেই এটা হয়। খুব কম সময়ে বাচ্চা হয়ে গেল, 9 মাসে হওয়ার কথা, 9 মাসে হওয়ার কথা হয়ে গেল ধরেন 6 মাসে 7 মাসে। বাচ্চার ওজন 2.5 কেজি বা 3 কেজি এমন হয়ে গেল 1.5 কেজি। ডেলিভারি, নর্মাল ডেলিভারি হওয়া উচিত ছিল না, কিন্তু জোর করে নর্মাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চার অক্সিজেনের অভাব ঘটলো। আচ্ছা। বাচ্চা জন্মের পরে কিছু খিঁচুনি। একটু পরিষ্কার করুন তো, মানে সাধারণ প্রসব বা নর্মাল ডেলিভারি করতে গিয়েও যদি বেশি সময় লাগে, সেরিব্রাল পলসি হতে পারে? জি, আচ্ছা আচ্ছা, হতে পারে। তো এই নানা কারণে এই সেরিব্রাল পলসি হতে পারে। সেরিব্রাল পলসি একসময় যা হতো, পরে সারা বিশ্বে কিন্তু এই বাচ্চা হওয়া বা এই জাতীয় ব্যাপারগুলোর উন্নতি হয়েছে, কিন্তু রোগটা আসলে কমে নাই। এটার ব্যাখ্যা হিসেবে বিজ্ঞানীরা বলছেন যে যেহেতু এখন আরও ছোট বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে বিজ্ঞানের সাহায্যে, এবং যত ছোট বাচ্চা হবে তাদের সেরিব্রাল পলসি হওয়ার চান্স বাড়বে। আচ্ছা আচ্ছা। তো ওই দিকে যদি কিছু কমেও, লেবার বা এই জাতীয় কমপ্লিকেশনগুলো কমানোর জন্য, কিন্তু ছোট বাচ্চা হওয়ার জন্য সেরিব্রাল পলসি হচ্ছে। আচ্ছা, এই রোগের লক্ষণগুলো কি? সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যে বাচ্চা যেই সময়ে আমরা বলি মাইলস্টোনস, বাচ্চা 6 মাসে একা একা উঠে বসবে, 8 মাস 9 মাসে হামাগুড়ি দিবে, 1 বছরে হাঁটবে, এই জিনিসগুলো যখন পিছিয়ে যায়, মোটামুটি আমরা বলি যে ডিলেইড মাইলস্টোনস, মানে তার যেই সময় যেটা হওয়ার কথা ছিল তা হচ্ছে না। বাচ্চাটা 6 মাসে বসছে না, 8 মাসে 10 মাসে বসছে না, তখন সন্দেহ করতে হবে। তখন আমার কাছে আসলে, চিকিৎসকের যে কারো কাছে আসলে, ওই পিছনের হিস্ট্রি নিতে হবে, জন্মের সময় কিছু হয়েছিল কিনা, জন্মের পরের প্রথম 2 বছরের মধ্যে কোনো মাথায় আঘাত বা এই জাতীয় বিষয় ছিল কিনা। তাহলে তারা ঠিকমতো চলতে পারছে না। এটা যদি একটা বিষয় হয়, এটার একটা বড় অংশ তাদের মেধাও কম হয়। আচ্ছা, কিন্তু চলার ব্যাপারে ধরুন 5 বছরের একটা শিশু যেমন হাঁটা চলা করা উচিত, সে পারবে না এটা করতে? না, সেরিব্রাল পলসি হচ্ছে একটা ইনকিউরেবল ডিজিজ। সেরিব্রাল পলসি যদি একবার হয়ে যায়, আমরা সারাতে পারি না। চিকিৎসা করে তাকে অনেক উন্নত করা যাবে, হাঁটতে পারছে না, হয়তো হাঁটতে পারবে, কিন্তু সেই হাঁটাটাও একটা স্বাভাবিক মানুষের হাঁটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, সেক্ষেত্রে যেসব বাচ্চা 3 বছরে হাঁটে না, তাদের কি, ধরুন সাধারণ মানুষকে কি আমরা বলবো ডাক্তারদের দেখানোর জন্য? 3 বছরে কেন, যে বাচ্চা 1 বছরে হাঁটার কথা, সে যদি 1.5 বছর 2 বছরে না হাঁটে, তাহলেই ডাক্তারকে দেখাতে হবে। এমনকি 6 মাসে বসার কথা 8 মাসে বসছে না, অবশ্যই তাকে চিকিৎসক দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং সেই চিকিৎসক ঠিক করবেন, শিশু রোগ বিশেষজ্ঞ বা অর্থোপেডিক বিশেষজ্ঞ বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, উনি দেখে ঠিক করবেন যে ওর আসল কারণটা কি। সেরিব্রাল পলসি অন্য কারণেও এমন হতে পারে, উনি ঠিক করবেন এবং সেই মতো চিকিৎসা দিবেন। আচ্ছা, অনেক বাচ্চা ধরুন কথা বলে না, দেরি হয়ে যায়, এটাও কি সেরিব্রাল কথা না বলার আরও অনেক কারণ আছে, কিন্তু সেরিব্রাল পলসিতেও আসলে যেটা হয়, আমাদের ব্রেইন হচ্ছে হেড অফিস, এ সব কিছু কন্ট্রোল করে।
কথা বলা, বুদ্ধিশুদ্ধি, হাত নাড়ানো, তাকায় থাকা, গন্ধ পাওয়া, যা বলেন দুনিয়ার সব কিছু এখান থেকে কন্ট্রোল হয়। তো ওই জন্মের সময়টায় এই ধরনের কমপ্লিকেশনের জন্য ব্রেইনের যেই সেন্টারটা এফেক্টেড হবে সেটা কাজ করবে না। স্পিচ সেন্টার এফেক্টেড হয়েছে, সে কথা ঠিক মতো বলবে না। আচ্ছা, তার আইকিউ কম হবে যদি ওই হায়ার সাইকিক সেন্টারটা, বুদ্ধির সেন্টারটা ক্ষতিগ্রস্ত হয়। তার ডান হাত ডান পা চলে না, তার ব্রেইনের বাম পাশে একটা সমস্যা হয়েছিল, সেই জন্য সে ডান হাত ডান পা চলে না। তার দুই পা চলে না, তার মানে এই দুই পা কন্ট্রোল করে ব্রেনের যে জায়গায়, সেখানে সমস্যা হয়েছিল। তো এই জিনিসগুলো বুঝে নিয়ে চিকিৎসা করলে অনেকখানি সমাজের স্বাভাবিক চলাচলের কাছাকাছি আনা যায়। আমরা একদম সারিয়ে ফেলতে পারি না, কিন্তু এটা যদি দেরি হয়, এটা যদি সঠিক সময়ে ডায়াগনোসিস না হয়, তাহলে ব্যাপারগুলো সেই পর্যায়ে পৌঁছায় না। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা দেখি অনেক শিশু জন্মের পর থেকেই তাদের পায়ের হাড় দুটো ধনুকের মতো বাঁকা। এটাকে কি ঠিক করা যায়? সাধারণভাবে আমাদের পা সোজা না, আমার আপনার পাও বাঁকা, একটা শিশুর পা একটু বাঁকা। এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল বোয়িং। বাচ্চাদের বাঁকার সবচেয়ে বড় অংশ হচ্ছে ফিজিওলজিক্যাল বোয়িং, যার জন্য কিছুই চিকিৎসা লাগছে না, অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের মতো দেশে এরপরেই সবচেয়ে বড় বিষয়টা হয়ে আসে হচ্ছে রিকেটস। আচ্ছা, রিকেট। ভিটামিন ডির অভাবে রিকেটস অনেক রকম আছে, তার মধ্যে একটা হাইপোফসফোডেমিক রিকেট আছে, ওটা সংখ্যায় কম। কিন্তু নিউট্রিশনাল রিকেট, যেখানে ভিটামিন ডি এর ঘাটতি হয়, হাড়গুলো পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে না, নরম হয়ে যাচ্ছে, এবং সেই হাড়ে হাঁটতে চলতে চাইলে তখন হাড় বাঁকা হয়ে যাচ্ছে। এবং এই সংখ্যা বাংলাদেশে প্রচুর প্রচুর, প্রচুর। শহর অঞ্চলে আরও বেশি। সূর্যের আলো ওরা আরও কম পায়। এটা কি চিকিৎসা করে ভালো করা যায়? চিকিৎসা করে প্রায় সম্পূর্ণই ভালো করা যায়, পুরো ভালো করা যায়, প্রায় সম্পূর্ণই ভালো করা যায় যদি অবহেলা না হয়। রিকেটস, আমি বললাম তো যে নিউট্রিশনাল রিকেটস যেটাই বেশিরভাগ হয়, সেটা প্রায় সব রিকেটস রোগীকেই ঠিক করা যাবে যদি যথাসময়ে চিকিৎসা হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা দেখি প্রায়ই যেসব ছেলে বা মেয়ে বড় হচ্ছে, একটু লম্বাটে, হ্যাংলা, এরা এরকম করে মেরুদণ্ড বাঁকা করে দাঁড়ায় বসে। এটা কি কোনো সমস্যা? এটা কি ঠিক করা যায়? মেরুদণ্ডে বাঁকার বেশ কিছু বিষয় রয়ে গেছে। একটা হচ্ছে সামনের দিকে বাঁকা, একটা সাইডে বাঁকা। এগুলো তো স্কোলিওসিস, কাইফোসিস নামে কিছু টার্ম আমরা ইউজ সামনের করি। দিকে এরকম, আর বিভিন্ন ধরনের মাসকুলার উইকনেস থেকে হতে পারে। তারপরে শোরমেস কাইফোসিস একটা রোগ আছে, সেইখানে এরকম বাঁকা থাকে। সেটা খুব কঠিন কিছু না, হয়তো কিছু ব্যায়াম ট্যায়াম, কিছু নিয়মকানুন মানলেও ঠিক হতে পারে। আর কেউ অভ্যাসবশতই ওইরকম করে, তাকে যদি একটু ঠিক মতো বলা যায় ঠিক হয়ে থাকো, কিছু এক্সারসাইজ করো, তাহলেই ঠিক হওয়া সম্ভব, মানে ঠিক করা সম্ভব। আচ্ছা, এর বাইরে শিশুদের আর কোন কোন বিকলাঙ্গতা বা পঙ্গুত্বকে আপনি গুরুত্ব দিতে চান? আমি বাংলাদেশের জন্য সবার আগে গুরুত্ব দিব হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন। আচ্ছা, জয়েন্টের ইনফেকশন, যেটা আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস, ছোট বাচ্চাদেরই বেশি হয়। সারা জীবনের জন্য সেই শুধু জোড়াটাই নষ্ট হয়ে গেল তা না, ওই হাড়ের লম্বা হওয়াটা হয়তো আটকে গেল। সুতরাং সব ধরনের অর্থোপেডিক ইনফেকশন, যেখান থেকে অস্টিওমাইলাইটিস, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, এটাকে আমি সবার আগে গুরুত্ব দিব। যে আমাদের সব, একজন এমবিবিএস চিকিৎসক, একজন শিশুরোগ বিশেষজ্ঞ, একজন নিওনেটোলজিস্ট, একজন অর্থোপেডিক সার্জন, সবাই এটাকে ভালো মতো চিকিৎসা করবেন। 1, 2 হলো আঘাতজনিত সমস্যাগুলো। আচ্ছা, আঘাতজনিত, খেলতে গিয়ে গাছ থেকে পড়ে, সারা বিশ্বেই গ্রীষ্মকালে হাত পা বেশি ভাঙে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে বেশি ভাঙে হলেছে ওই সময় ওরা খেলতে যায়, শীতকালে খেলতে বাইরে যেতে পারে না। আর আমাদের দেশে ওই সময় আম গাছ আর জাম গাছে ওঠে সেইখানে। তো এই চিকিৎসায় কনুইয়ের আশেপাশে, হিপের আশেপাশে, হাঁটুর আশেপাশে ভাঙে, এগুলো যদি সঠিক চিকিৎসাটা করা যায়, সারা জীবন সে ভালো হাত নিয়েই জীবনযাপন করবে। আর একটু ভুল হয়ে গেলে সারা জীবন একটা বাঁকা হাত নিয়ে তাকে জীবনযাপন করতে হবে। সবগুলোকে আমরা পরবর্তীতে অপারেশন বা চিকিৎসা করে ঠিক করতে পারবে এমন নাও হতে পারে। আচ্ছা, তো আমি ইনফেকশন এবং এইটা, এবং তৃতীয় জন্মগত ত্রুটিগুলো, যেমন এই সেরিব্রাল পলসি নিয়ে আপনি বললেন, যদি এই মা নিয়মিত একজন গাইনি বা অবস্টেট্রিক বিশেষজ্ঞের আন্ডারে থাকতেন, তার কাছে চিকিৎসা করতেন, তাহলে ওই তার সেরিব্রাল পলসি হয়ে যাওয়ার চান্স কমে যেত। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখি আমরা যে মেরুদণ্ডের পেছনের জায়গাটা একটা কেমন যেন ফাঁকা থাকে, সব বেরিয়ে আসে, মেরু মজ্জা সহ। এটা কি আপনাদের বিষয়? মাইলোমেনিঙ্গোসিলি বা মেনিঙ্গোসিলি, লাইপোমেনিঙ্গোসিলি, এই ধরনের বিভিন্ন টার্মের, স্পাইনা বাইফিডা, এই জিনিসগুলো, এটা নিউরোসার্জনরা এর ক্ষেত্রে অপারেশন করেন বাচ্চাদের 1, 2, 3, 4 দিন বয়সেই করে ফেলেন। এই তার পিঠের পিছন দিকে এইটা হওয়ার কারণে পায়ের দিকে স্নায়ুর
সাপ্লাই, নার্ভের সাপ্লাই ঠিক থাকে না, তার জন্য হাত পা বাঁকা হতে পারে, ওই অংশটুকুর চিকিৎসা আমরা করি। আচ্ছা, কিন্তু মূল যে টিউমারটা, সেটা জন্মের পর যত আগে করা যায় তত ভালো, নিউরোসার্জনরা করেন সাধারণত। কিন্তু ওর জন্য যে পা জোর কম, পা বাঁকা হয়ে গেছে, সেটার অংশটুকু আমরা চিকিৎসা করি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি, অনেক সময় শিশুরা, শীতকালে বেশি হয় এটি, আগুনে পুড়ে যায়, পুড়ে গিয়ে হাত বা পা শুকানোর মানে ঘাটা শুকিয়ে যাওয়ার পর বাঁকা হয়ে গিয়েছে, এটা কি চিকিৎসা করে ভালো করা সম্ভব? কন্ট্রাকচার বার্নের চিকিৎসা, যদি মানে পুড়ে যাওয়া রোগের চিকিৎসা, এটা আসলে এই অংশটুকু আমরা করি না, এটা আমাদের বেশিরভাগ করেন প্লাস্টিক এবং বার্ন স্পেশালি যারা তারা করেন। তারপর আমি বলছি যে এটা যদি যথাসময়ে চিকিৎসা হতো, ইনফেকশনটা কন্ট্রোল হতো, এরপরে স্কিন গ্রাফট লাগতে পারে সেটা হতো, তারপরে বিভিন্ন ধরনের এক্সারসাইজ ছিল, ব্রেস পরা লাগতো, বিশেষ ধরনের ব্রেসিং, তাহলে হয়তো সেই কন্ট্রাকচার আমরা ডেভেলপই করতে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শেষ 1 মিনিটে আপনি আমাদের বলবেন, এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিকলাঙ্গ শিশুদের দিয়ে ভিক্ষা করানো হয়, যদি আপনারা ঠিকমতো চিকিৎসা করার সুযোগ পান তাদের কত অংশকে ভালো করা সম্ভব? ওইভাবে অংশ বলা যাবে না হয়তো, মানে এখানে তো নানান রকম থাকে। তার কিছু কিছু থাকে যেগুলা চিকিৎসার অযোগ্য, কিন্তু কিছু কিছু অবশ্যই থাকে যা চিকিৎসার যোগ্য। আবার কিছু কিছু থাকে যে যথাসময়ে চিকিৎসা হলে অনেক ভালো হতে পারতো, সেটাও হচ্ছে না, এবং আসলে তো তাকে ওইভাবে ব্যবহার করা হচ্ছে। রাস্তাঘাটে আমিও দেখি যে তাকে ব্যবহার করা হচ্ছে বিষের জন্য, কিন্তু তাকে যদি হাসপাতালে আনা হতো, আমাদের কাছে ঢাকা মেডিকেলে, আমাদের কাছে পঙ্গু হাসপাতাল বা নিটোরে আনা হতো, আমরা চিকিৎসা করে ভালো করতে পারতাম। তাহলে যদি সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে এইসব শিশুদের পঙ্গু হাসপাতালে নিয়ে আসে, একটা অংশকে তো ভালো করে জীবনে পথে ফিরিয়ে নেওয়া যাবে। আপনি শেষ 30 সেকেন্ডে আর কিছু বলবেন কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমি বলবো যে প্রথমত একটু আমরা শুরুর দিকেই আলাপ করেছিলাম যে অপচিকিৎসার কথা, অপচিকিৎসা যেন না হয়, সেটার জন্য কাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে? বাবা মাকে, নানা নানি, দাদা দাদি যারা বাচ্চাদের করে, বাচ্চার হাত ভেঙে গেলে ওই হাড় ভাঙা চিকিৎসালয়ে যাওয়া যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে যদি আমরা সেই গর্ভবতী মায়ের জন্ম নেই, প্রসবের সময় যদি সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা, বিজ্ঞানসম্মত জন্মদানের পদ্ধতি অনুসরণ করি, এবং শিশু জন্মের পরে যদি তাকে সঠিকভাবে সে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা দেখি, এবং প্রতিটি দুর্ঘটনার পরে শিশুর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করি, তাহলে কিন্তু শিশুর পঙ্গুত্ব দূর এর একটা বড় অংশ আমরা করে ফেলতে পারি। আর শেষ কথা হচ্ছে, শিশুদের নানা রকম বিকলাঙ্গতা, পঙ্গুত্ব হচ্ছে, কিন্তু এর চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। অতএব শুধু ভয় না পেয়ে, ছোটাছুটি না করে বাংলাদেশেই চিকিৎসাটা আপনারা গ্রহণ করুন। সবার জন্য শুভকামনা রইল, সবার সুস্বাস্থ্য কামনা করছি।